নমস্কার সকলকে, আমি সৌরভ রায়। কিংবদন্তি চ্যানেলে আপনাদের স্বাগতম। আজ আপনাদের জন্য অয়ন দাসের লিখিত গল্প নশরতের শাহী আমানত রহস্য অন্তিম পর্ব। এখনও যদি আপনারা প্রথম পর্ব না শুনে থাকেন তবে ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া রইল, কিংবা আই বাটনে ক্লিক করেও চাইলে আপনারা শুনতে পারেন। প্রথম পর্বে যা যা হয়েছে সেটা একটু ঝালিয়ে নেওয়া যাক। শ্রীযুক্ত বিদ্যাভূষণ বাদুড়ির মৃত্যু নিয়ে রহস্যের দানা বেঁধেছে। এটা কি কোনো স্বাভাবিক মৃত্যু নাকি ফুল প্রুভড মার্ডার? মৃত্যুর আসল কারণ উদ্ধার করতে গিয়ে জানা গেল এক অজানা সত্যি। প্রিয় ছাত্র শীর্ষকে লেখা একটি চিঠিকে কেন্দ্র করে এক ঐতিহাসিক গুপ্তধনের সন্ধান পাওয়া গেল। তবে এখানেই শেষ নয়। মধ্যমে হাত ধরো, অন্তিমে পা, চেয়ে দেখো সোহম, মেলল কি ডানা, হাতে পেয়ে সুন্দর, ধান্দায় প্রাণ মন, নশরতের আমানতের এ যে সবে ফাতনা। গল্পের পরবর্তী ভাগের প্রতিটি ছত্র থ্রিল অ্যাডভেঞ্চারে পরিপূর্ণ। তাহলে শুনতে থাকুন গল্পের পরবর্তী ভাগ। গল্পে ব্যবহৃত আবহ ও সাউন্ড এফেক্ট আপনাদের রহস্যের স্বাদকে দ্বিগুণ করে তুলবে। রহস্য রোমাঞ্চে পরিপূর্ণ অডিওর প্রতিটি ছত্র আরও ভালোভাবে উপভোগ করতে অবশ্যই হেডফোন ব্যবহার করুন। শুরু হচ্ছে নশরতের শাহী আমানত রহস্য অন্তিম পর্ব। আমার মনে হয় সুদীপ কাল রাতে এতদূর এগোতে পেরেছিল। পরবর্তী সূত্র যে মন্দিরে আছে সেটাও বুঝতে পেরেছিল, কিন্তু আটকে পড়ে এই লকটার কাছে এসে। তাই কিছু বুঝতে না পেরে এখানকার জিনিস সেখানেই রেখে দেয় এবং মন্দির থেকে বাইরে বেরিয়ে আসে। সেই সময় আততাই ভেবেছিল সুদীপ হয়তো পরবর্তী সূত্র উদ্ধার করতে পেরেছে। সেই কারণেই তারা ওরও পিছু নেয় এবং পেছন থেকে হামলা করে সেটা হাতিয়ে নিতে চায়। কিন্তু সেটা যে কত বড় ভুল সেটা হয়তো তারা জানতো না। ধাঁধাটা একবার পড়েই শীর্ষ বলে, হয়তো এটা সমাধান করতে পারলেই তুলিগুলোও পাওয়া যাবে। কিন্তু শেষ লাইনটা নশরতের আমানত। একটু ভেবেই সে বেদবাবুকে প্রশ্ন করে, নশরতটা কে? তারই আমানত পাওয়া যাবে এই ধাঁধার সমাধানে? তার কথার উত্তরে বেদবাবু একটু গম্ভীর স্বরে বলেন, এই নামটা আমাদের পরিবারের ইতিহাসের একটা বড় অংশ। অনেক কথাই বলতে হয় এই ব্যাপারে। কিরকম? তাহলে বলি শোন। ঠাকুরদার কাছে শুনেছি এই বাংলা তখন হোসেন শাহী রাজবংশের অধীনে। সেই সময় বাংলার সালতানাতের শাসনকর্তা সুলতান নাসিরউদ্দিন নসরত শাহ। তারই শাসন আমলে বাংলা বিপুলভাবে ঐশ্বর্য লাভ করে। তার পরিমাণ এতই যে তার শাসনের সময়কালকে এখনো অবধি বাংলার স্বর্ণযুগই বলা হয়। তাই সুলতানেরই বিশ্বস্ত বন্ধু এবং শ্রেষ্ঠ কারিগরদের মধ্যে অন্যতম ছিলেন আমাদেরই কোনো এক পূর্বপুরুষ। তার নামটা অবশ্য জানা যায়নি। দাদা থাকলে হয়তো ভালোভাবেই বলতে পারতেন। তা যাই হোক, আমাদের সেই পূর্বপুরুষের কাজে খুশি হয়ে সুলতান তাকে অনেক উপঢৌকন প্রদান করেছিলেন। এমনকি বাংলার কিছু কিছু জমি জায়গাও তার দায়িত্বে ছেড়ে দেন। পরবর্তীকালে সুলতানকে যেতে হয় যুদ্ধে, ঘাগরার যুদ্ধে। ইতিহাসে নিশ্চয়ই পড়েছিস, বাবরের বিরুদ্ধে সালতানাদের হয়ে নেতৃত্ব দিয়েছিলেন এই নসরত শাহ। সেই সময় যুদ্ধে যাওয়ার আগে তিনি তার বিপুল সম্পদের একটা বিরাট অংশ পরবর্তীকালের সামরিক প্রয়োজনের জন্য আমাদের এই পূর্বপুরুষের জিম্মায় রেখে যান। তিনি তখন ওই বিপুল ঐশ্বর্য নিজের ক্ষমতায় লুকিয়ে রাখতে সক্ষম হন। শেষে ঘাগরার যুদ্ধ সমাপ্ত হয়। বাবরের সাথে নসরত মৈত্রতাও চুক্তি করে। এর কিছু বছর পর নসরত শাহ তার পিতার সমাধি পরিদর্শন করে ফেরার সময় তার নিজের দেহরক্ষীর কাছেই খুন হয়। এই নিয়ে যদিও দ্বিমত আছে, ফলে তার ছেলে সুলতান হন, কিন্তু তিনিও মারা যান তার নিজের চাচার হাতেই। শুরু হয় বাংলার অধঃপতন। সেই সময় আমাদের সেই পূর্বপুরুষও নিজের পুরনো আস্তানা ছেড়ে এখানে উঠে আসে। এমত অবস্থায় নসরতের লুকিয়ে রাখা ওই সম্পদের খোঁজ আর কেউই রাখে না। ফলে কালের নিয়মে ধীরে ধীরে ইতিহাস হয়ে যায় তার অস্তিত্ব। এখন সেই সম্পদ আদেও আছে কিনা বা থাকলেও কোথায় আছে তা একমাত্র ভগবানই জানেন। আমি তো শুধু এইটুকুই জানতাম। হ্যাঁ, দাদা এইসব নিয়ে একটু বেশি খুঁতখুঁতে ছিল, ফলে ঠাকুরদার থেকে অনেক কিছু জানতে পেরেছিল। আমি তো জানিস ব্যবসায়ী লোক, আমার মনে সব ওই শিল্প টিল্প আসে না।
এখন দেখ, যদি তোরা ওই ধাঁধার সমাধান করতে পারিস তাহলে উদ্ধার হবে এই গুপ্তধন। অনেক পুরনো ইতিহাস তো। উত্তর দেয় শীর্ষ। মনে হয় এই সম্পদেরই খোঁজ পেয়েছিলেন স্যার। ইতিমধ্যেই কানাই এসে খবর দেয় যে পুলিশ এসেছে, তাদেরকে যেতে হবে। ফলে সব জিনিস আগের মতো রেখে শুধু ধাঁধা লেখা কাগজটা নিয়ে সবাই সেখান থেকে প্রস্থান করে। যেতে যেতে রুন্তু বলে, কম্বিনেশন লকের পাসওয়ার্ড জানলে কি করে? এটা তো বললে না। কেন, সহজ তো, 007। কিভাবে জানলে? কেন, সমুদ্র কটা? 7টা। এবার বিন্দু বিন্দু যদি 00 হয় তাহলে সিন্ধু কি হবে? 7। বিরাট একটা হাঁ করে উত্তরটা দেয় রুন্তু। ব্যাস, সহজ ব্যাপার। বলে এগিয়ে যায় শীর্ষ। বাড়ির ভেতরে গিয়ে দেখা যায় মেঘোজা ও বাড়ির সকলে একদিকে দাঁড়িয়ে রয়েছে। পুলিশ এসে বডি নিরীক্ষণ শুরু করেছে। কয়েকটা প্রশ্ন করা হচ্ছিল। সেই সময় বেদবাবু এগিয়ে গিয়ে তাদের গুপ্তধনের ব্যাপারটা বাদ দিয়ে সবটাই খুলে বলেন। মাঝে একবার শীর্ষ ঝোপ থেকে উদ্ধার করা টর্চ লাইটটা দিতে যেতেই অফিসারের সাথে তার চোখাচোখি হয়। অত্যন্ত আশ্চর্যজনকভাবে অফিসার বলে ওঠে, আরে তুই! বলার প্রায় সাথে সাথেই তিনি শীর্ষর হাত মেলানোর কায়দায় ধরে ফেলেন। এদিকে শীর্ষ অবাক হয়ে উত্তরে বলে, আরে কতদিন পর, তাই না? দিন কি রে, বল কত যুগ পরে! সেই যে কলেজ থেকে বেরোলি আর তো পাত্তাই নেই। হই আর কি। তোর এখন এখানে পোস্টিং? উত্তরে একটা হ্যাঁ সূচক শব্দ করেন অফিসার। এবার শীর্ষ সবাইকে উদ্দেশ্য করে বলে, আমার বন্ধু তিমির বসু, আমরা একই কলেজে পড়তাম। সেখানে আমাদের এখান থেকে আমরা দুজনেই ছিলাম, ফলে আমাদের মধ্যে বন্ধুত্ব আরো ভালো হয়। আর তিমির, এটা আমার স্যারের বাড়ি, আমারই ফ্যামিলির মতো বলতে পারিস। তাহলে তো হাই প্রোফাইল কেস, কিন্তু তুই নিজেই তো। অফিসারের কথা শেষ হয় না, তার আগেই শীর্ষ প্রসঙ্গ পাল্টে বলে, বডিটা অটপসিতে নিয়ে যাওয়ার ব্যবস্থা কর তাহলে। এমনিতেই অনেকটা দেরি হয়ে গেল, আর তাছাড়া তোর সাথে কিছু কথা আছে। তুই যখন এই কেসটা দেখছিস, এইগুলো তোর জানা দরকার। এখন এই লাইনটা নে, এর ওপরে সুদীপ ছাড়া আর অন্য কারুর প্রিন্টস পাওয়া যায় কিনা আমাকে জানাস, কেমন? শীর্ষর কথা শেষ হতেই অফিসার তিমির বসু সেখান থেকে প্রস্থান করলেন। তার যাওয়ার প্রায় সাথে সাথেই বেদবাবু শীর্ষর ঘাড়ে হাত রেখে বললেন, বেশ, তোর উপরই তাহলে এই দায়িত্বটা পড়লো। এখন ধাঁধার সমাধানের পাশাপাশি খুনের কিনারাও করাটাও অলিখিতভাবে তোর উপরেই বর্তালো। তাই তো মনে হচ্ছে কাকু। কিছু সমস্যা হলে অবশ্যই জানাতে কিন্তু ভুলবি না। কোনো রকম দরকার হলেই আমাকে বলবি। আশা করছি দাদাও এটাই চাইতো। পাশ থেকে শিবরাও ধরা গলায় বলে ওঠে, একদমই তাই। এখন থেকে আমিও থাকবো তোদের সাথে, যতটা পারবো তোদেরকে সাহায্য করব। তাদের সকলের কথায় সায় দিয়ে শীর্ষ বলে ওঠে, বেশ, এখন আমাকে একটু বেরোতে হবে। বিকেলে এসে ধাঁধাটাকে নিয়ে বসা যাবে। আর কাকু, আজকে থেকে আমাকে এখানেই থাকতে হবে। ধাঁধার সমাধান করতে কখন কোথায় যেতে হয় সেটা তো ঠিক নেই, তাই আর কি। মানে সে আর বলতে, তোকে তো প্রথম দিন থেকে থাকতে বলেছিলাম। তার কথায় একটু আফসোসের সুরে শীর্ষ বলে, প্রথম দিন থেকে থাকলে হয়তো পরিস্থিতি এতটা করাতো না। ঠিক আছে, অত অতীত নিয়ে ভেবে লাভ নেই। এখন আমি আসি, বাড়ি থেকে কটা জিনিস নিয়ে আসা দরকার। ফিরে এসে সন্ধ্যাবেলায় তেমন কিছু করাই হয়নি। রাতে খাওয়া দাওয়ার পর শীর্ষ লেগে পড়ে ধাঁধার সমাধান করতে। রন্তুর ঘরেই তার থাকার ব্যবস্থা করা হয়েছে। সেখানেই তারা দুজন মিলে খুঁজতে থাকে ধাঁধার সমাধান। শীর্ষ বলে, কোন প্রহরের প্রহরী নিচের দিকে তাকিয়ে থাকে? প্যাঁচা। কেন প্যাঁচা কেন? ধাঁধার বাকি লাইনগুলোতে কি আছে? শো, হম, মেলল কি ডানা? তাহলে পাখি ছাড়া আর কি হতে পারে? আর প্রহরের প্রহরী বলতে কেন জানি না আমার প্যাঁচার কথাই মনে হলো। না, এতটা সহজ হবে না, আরও ভাবতে হবে। তাদের কথা চলাকালীন একবার হঠাৎই বাইরে থেকে দরজায় টোকা পড়ে।
দরজা খুলতেই বাইরে দাঁড়িয়ে মেঘোজা। অদ্ভুত কঠিন পাথরের মতো তার চোখের চাহনি। আহত বেশভূষায় কোনো রকম ভারিক্যের ছিটে ফোটাও নেই। চোখ দেখলে মনে হয় যেন তার দুই অক্ষি কোটর থেকে এই বুঝি অঝোর বেগে নেমে আসবে বেগবান নীলম্ফ ধারা। হবে নাই বা কেন? এইসবের মধ্যে সব থেকে বেশি ক্ষতি তো তারই হয়েছে এই কদিনে। সামনে শীর্ষকে দেখে অদ্ভুত গাঢ় কণ্ঠে সে বলে, কি যেন একটা ধাঁধা খুঁজে পেয়েছিস, সেটা কি আমায় একবার দেখানো যায়? তার কথায় শীর্ষ ধাঁধার চিরকুটটা এগিয়ে দেয় তার দিকে। সেটা দেখে মেঘোজা একবার পড়ে বলে, হাতের লেখাটা বাবার, কিন্তু কি বোঝাতে চেয়েছে সেটা স্পষ্ট নয়। তার কথা শুনে শীর্ষ বলে, এই পরিবারের ইতিহাস জানিস? ওই নসরত শাহের ইতিহাসের কথা বলছিস তো? উত্তর দেয় মেঘোজা। সেটার কথা সবই জানি, বাবা অনেকবার বলতো। আমার মনে হয় বাবা এই সম্বন্ধেও কিছু একটা পেয়েছিল জানিস, যেটার জন্য বাবা শেষ দিকে একদম মরিয়া হয়ে উঠেছিল। একটু যেন জেদটাও বেশি হয়ে গিয়েছিল। কীরকম যেন একটা ঘুরেই থাকতো সবসময় এই শেষ কয়েকটা দিনে। কখন বাড়ি থেকে বেরোতো, কখন ফিরতো, কিছুই বোঝা যেত না। একবার তো মনে হতো যেন ভুল বলছে। বলতো, আচ্ছা ওই বারান্দায় চেয়ারটা আছে না, ওখানেই। এরকমও একবার হয়েছিল। তার কথার শেষে শীর্ষ বলে, ভুল বকতো? হ্যাঁ, চেয়ারে বসে আছে, হঠাৎই একটা ভাঙা গলায় শুরু হলো কথা বলা, আবার নিজে থেকেই থেমে যেত কিছুক্ষণের মধ্যে। অদ্ভুত। আসলে স্যার নসরত শাহের বিপুল ধনভাণ্ডারের খোঁজ পেয়েছিল, যেটা তোদের বংশের কোনো এক পূর্বপুরুষ লুকিয়ে রেখেছিলেন নিরাপদে। কি বলছিস? বিস্ময়ের সাথে বলে মেঘোজা। স্যার সেই বিপুল অর্থরাশি সবার সামনে নিয়ে আসতে চায়নি, বা হয়তো পরে গিয়ে সেই কথা সবাইকে জানাতো। স্যারের এই গুপ্তধন উদ্ধারের ব্যাপারটা হয়তো কেউ জেনে ফেলেছিল, বা স্যারই বলেছিল। যে কোনো একটা তো হতে পারে এটার থেকে। তারা গুপ্তধনের লোভে স্যারকে ফোর্স করতে থাকে সেটার হদিশ দেওয়ার জন্য, আর স্যার সেটা দিতে নারাজ ছিল। তারপর শুরু হয় ষড়যন্ত্র, আর ষড়যন্ত্রকারীদের মধ্যে এমন কেউ ছিল যে বা যারা স্যারের খুব কাছের লোক, ফলে স্যার এই আঘাত সহ্য করতে পারেন না। চোয়াল শক্ত করে শীর্ষ বলে, স্যার আত্মঘাতী হন। কি? প্রায় চেঁচিয়ে ওঠে মেঘোজা। তাকে থামিয়ে দিয়ে শীর্ষ বলে, হ্যাঁ, স্যার আমাকে যে চিঠিগুলো লিখেছিল সেগুলো থেকে এটা স্পষ্ট। আর এই দেখ শেষ চিঠিটা, যেখান থেকে আমরা গুপ্তধন যে আছে সেটা জানতে পারি। নোটপ্যাডের ছেঁড়া কাগজটা সামনে বাড়িয়ে দেয় শীর্ষ। আর সেই গুপ্তধনের খোঁজ করতে গিয়েই প্রাণ হারায় সুদীপ। এটা নিশ্চয়ই শুনেছিস। উত্তরে হ্যাঁ সূচক বাক্যে মাথা নাড়ায় মেঘোজা। আমার ধারণা ওই ষড়যন্ত্রকারীরাই এই খুনটার জন্য দায়ী। ভেতর থেকে ঠেলে ওঠা কান্নার দমককে চেপে দিয়ে চোয়াল শক্ত করে মেঘোজা বলে, এই গুপ্তধনের জন্য আমি অনেককে হারিয়েছি। কি এমন এই সম্পদ সেটা আমিও দেখতে চাই, আর কত মানুষের প্রাণ নেবে আমি সেটাও দেখতে চাই। এখন থেকে এই জটের সমাধান করাটাই আমার লক্ষ্য হবে। আশা করছি আমি যদি তোদের এই কাজে তোদের সাথে থাকি, তোদের নিশ্চয়ই খুব একটা ক্ষতি হবে না। ক্ষতি কি রে, বরং আরো ভালো হবে। আমার একার বুদ্ধিতে যেটা সম্ভব নয় সেটা আমাদের সবার বুদ্ধিতে সম্ভব। এখন সবকিছু নির্ভর করছে এই ধাঁধার সমাধানের উপর। এর সমাধান করতে পারলেই ষড়যন্ত্রকারীরা আবার আসবে গুপ্তধনের লোভে আমাদের ক্ষতি করতে। এখনো সেই সুযোগটা আমাদের কাছে আছে। বেশ, ধাঁধাটা পড়ে আমি যেটুকু বুঝেছি সেটা বলি। গাঢ় স্বরে বলে মেঘোজা। ছোট্ট একটা শব্দ করে ঘাড় নাড়ায় শীর্ষ। ক্লাসিক্যাল মিউজিকে যে 7টা স্বর আছে তার পুরো নাম কি জানা আছে? উত্তরে রন্তু একবার মাথা নাড়িয়ে বলে,
হ্যাঁ হ্যাঁ, তুমিই তো বলেছিলে একবার। দাঁড়াও দাঁড়াও, আরে ওই তো, সা সরোজ, রে ঋষভ, গা গান্ধার, মা মধ্যম, পা পঞ্চম, ধা ধৈবত, আর নি নিষাদ। ও, তার মানে ধাদার নিষাদ মানে এই নি। প্রায় লাফিয়ে উঠে বলে রন্তু। শীর্ষর কপালে ভাঁজ। ধাঁধার চিরকুটটাকে হাতে নিয়ে সে বলে, গ্রেট। তাহলে সেরকম ভাবেই এই ধাঁধাতে মধ্যম মানে মা, তাই তো? সেটাই তো দেখতে পাচ্ছি। তাহলে এখনো অবধি দাঁড়াচ্ছে যে নিকে টানলে এমন কিছু একটা বেরোবে যেটাতে মা গাইতে বা বাজাতে হবে। মাঝখানে এই সোহম, এই সোহমটাই গন্ডগোল করছে। এটা যে কি, কাল একবার মন্দিরে গিয়ে দেখতে হবে যদি আরো কিছু থাকে। সোহম, এই সোহমকে কেন স্মরণ করব আমরা? যাই হোক, আজ থাক, রাত তো হলো, চল ঘুমোতে চল। রাত তখন অনেকটা গভীর। চারদিকে নিঝুম পরিবেশ। কটা বাজে সেটা জানার কোনো উপায় নেই। নিকষ নিশ্ছিদ্র অন্ধকার যেন গোটা শহরটাকে আলিঙ্গন করে রেখেছে। গভীর ঘুমে মগ্ন সকলে, শুধুমাত্র একজনকে ছাড়া, শীর্ষ। রাত ভোর যেন কিছু একটা ভেবেই চলেছে সে। আচমকাই তার ফোন কেঁপে উঠল। কল এসেছে তার ফোনে। কালো রঙের স্ক্রিনের উপর ভেসে উঠেছে একজনের নাম। ফোনটা এক ঝটকায় রিসিভ করে সে। একটু চাপা অথচ গম্ভীর স্বরে শীর্ষ বলল, বেশ, কত? 5 লাখ। তাহলে প্ল্যান মতোই হোক। আর কেমিক্যাল অ্যানালিসিসের কি হলো? সে কি থুতরা? আচ্ছা, তাহলে ঠিক সময় চলে আসিস। ঠিক আছে। ফোনটা রাখতেই হঠাৎই খুব আস্তে একটা চাপা ক্যাচ শব্দ শীর্ষর কানে যায়। সেদিকে রন্তুর ঘরের জানালাটা খুব সাবধানে একটু সামান্য ফাঁক করে সে। হ্যাঁ, ঠিকই, দরজা খোলার আওয়াজ। কেউ কি বাইরে যাচ্ছে? এই সময় একদম নিঃশব্দে পা টিপে টিপে এগিয়ে যায় শীর্ষ। সিঁড়ি দিয়ে খুব সাবধানে নিচে নেমেই দেখে বাড়ির মেইন দরজাটার একদিক খোলা। সেদিকেই এগিয়ে যায় শীর্ষ। আজ আকাশে দ্বাদশীর চাঁদ উঠেছে, ফলে চারিদিক অন্ধকার হলেও অতটা ঘুটঘুটে নয়। চারিদিকে চোখ ফিরিয়ে ঠাহুর করা যায়। একটা ঝোপের পেছনে দেওয়ালের এপারে লুকিয়ে আধো অন্ধকারে সে দেখতে পায় একটা ছায়া মূর্তি। পরনে কি আছে ঠিক বোঝা যায় না। গায়ের উপর দিয়ে একটা কালো শাল জড়ানো। তার সামনে আর একটা প্যান্ট শার্ট পরা ছায়া মূর্তি। একটা চাপা আওয়াজে তাদের মধ্যে কথাবার্তা চলতে থাকে। শীর্ষ একবার শোনার চেষ্টা করে, কিন্তু বিফল হয়। এমন সময় আচমকা পেছন থেকে একটা কুকুর চেঁচিয়ে ওঠে। চকিতেই একজনের হাত থেকে কিছু একটা নিচে পড়ে যায়। এক ঝটকে শীর্ষ দেখে একটা ইঞ্জেকশনের সিরিঞ্জের মতো কিছু মাটিতে পড়ে গেল, আর সেটা তুলতে একটা পুরুষ্ঠু হাত এগিয়ে এলো। কুকুরটিকে তাড়াতে গিয়ে কালো শাল এক মুহূর্তের জন্য খুলে যায়। সেই সময় চাঁদের আলোয় শীর্ষ দেখে ফেলে দাঁড়িয়ে থাকা ছায়া মূর্তির মুখ। শীর্ষকে বোধ হয় সেই সময় কেউ এক চর মারলেও সে এতটা অবাক হতো না যতটা সে এখন হলো। কথা শেষে তারা একে অপরকে একবার জড়িয়ে ধরে। সুযোগ বুঝে শীর্ষ যেমন ভাবে এসেছিল ঠিক তেমন ভাবেই সেখান থেকে প্রস্থান করে। পরদিন সকালে রন্তু ও শীর্ষ চলে গেছে বাড়ির মন্দিরে। ধাঁধা উদ্ধারের আশায় শীর্ষ রন্তুকে বলে, প্রহরের প্রহরী, প্রহর মানে সময়, প্রহরী মানে রক্ষক,
সময়ের রক্ষক নিচের দিকে তাকিয়ে আছে। কি এরকম জিনিস? অনেকক্ষণ কেটে গেছে। এমন সময় বাড়িতে এলেন অফিসার তিমির বসু। পরনে আজকের নর্মাল শার্ট প্যান্ট, আগের দিনের মতো খাকি পোশাক নেই। তাকে দেখেই বেদবাবু এগিয়ে এলেন। কি ব্যাপার, আপনি এখন? ইতিমধ্যেই শীর্ষ আর রন্তুও চলে এসেছে সেখানে। বেদবাবুর কথার উত্তরে অফিসার বলেন, হ্যাঁ, আসলে বডির পোস্টমর্টেম রিপোর্টটা দেওয়ার ছিল, আর কয়েকটা কথা জানানোর ছিল। কি বলুন? আসলে সুদীপের মৃত্যু হয়েছিল স্বাভাবিকভাবেই। তার কথায় বিস্মিত হয় শীর্ষ। মানে এসব কি বলছিস? হ্যাঁ, স্নেক বাইট। তুই যেটাকে সূচের দাগ বলছিলি সেটা আসলে সাপের দাঁত বসানোর দাগ। আর একটু ভালো করে খেয়াল করলে দেখতিস পাশে খুব অস্পষ্ট আরেকটা দাগও কিন্তু ছিল। যতদূর মনে হচ্ছে রাসেল ভাইপার। এই যে রিপোর্টটা, কোনো রকম হামলা তার উপর হয়নি, স্রেফ নর্মাল ডেথ। তদন্ত তাহলে এখানেই শেষ। ও হ্যাঁ, বডি কি এখানে নিয়ে আসবে? না না, তার আর দরকার নেই। এমনিতেও ওর তিন কুলে কেউই নেই, কোনো আত্মীয় স্বজনের কথাও কোনোদিনও বলেও নি। বরং আপনারাই ওর শেষকৃত্যের ব্যবস্থা করুন, আমি বরং ওখানেই চলে যাচ্ছি। বেশ, তাহলে তাই করা হবে। শীর্ষর অবাক ভাবটা কাটতে একটু সময় লাগলো। অফিসার তিমিরের সাথে হাত মিলিয়ে ফিরে আসার সময় শীর্ষ শুনতে পেল বাড়ির ভেতর দিক থেকে একটানা একটা ঢং ঢং শব্দ ভেসে আসছে, একসাথে 11 বার। শীর্ষ জিজ্ঞেস করে, এটা কিসের আওয়াজ? এটা আসলে বাড়ির ভেতরে বাবার ঘরে একটা ঘড়ি আছে, একদম অ্যান্টিক, যেটাতে ঘন্টা বাজে। মানে বাজতো আর কি। ঘড়িটার কবজা খারাপ হয়ে গেছে এই কয়েক বছর আগে, কিন্তু তাও সময়টা ঠিকঠাক দেখায়, আর মাঝে মাঝে ঘন্টাও বেজে ওঠে। কিন্তু এখন তো 12টা বাজে, আর ঘন্টা তো 11টা পড়লো। ওই যে বললাম না, কলকবজা সব ঢিলে। রন্তুর কথায় হঠাৎই কিছু একটা যেন খেলে যায় তার মাথায়। কিছু একটা ভেবেই শীর্ষ বলে, তুই এখানেই থাম, আমি এক্ষুনি আসছি। বলে সে মন্দিরের দিকে দৌড় লাগায়। খানিক বাদে মুখে অদ্ভুত হাসি নিয়ে ফিরে আসে সে। রন্তুকে বলে, ধাঁধার সমাধান হয়ে গেছে, চল সবাইকে খবরটা দিতে হবে। গুপ্তধন উদ্ধারের সময় সবার থাকাটা জরুরি। বাড়ির ভেতরে ঢুকে শীর্ষ শিপ্রা, মেঘোজা, রন্তুর মা অর্থাৎ বেদবাবুর স্ত্রী কানাইদা সবাইকে সামনে ডাকে এবং গুপ্তধন সম্বন্ধীয় ধাঁধার সমাধান যে সে করে ফেলেছে সেই সম্পর্কে সবাইকে জানিয়ে দেয় এবং এও বলে যে কাল সকালে সে গুপ্তধন উদ্ধার করে ফেলবে। তার কথার উত্তরে বেদবাবুর স্ত্রী বলেন, কাল কেন? সমাধান যখন হয়েই গেছে আজই করতে পারতে। আসলে এখন আমাকে একটু বেরোতে হবে, ফিরতে ফিরতে রাত হয়ে যাবে। আর তাছাড়াও কাকু তো নেই এখন, তাই একেবারে কাল। কথাটা সবাইকে জানিয়ে শীর্ষ বেরিয়ে গেল তার কাজে। রাতে ফিরে এসে তার চোখ চকচক করছে, যেন সমস্ত মেঘ কেটে গেছে সামনে থেকে। শীর্ষ বিছানায় ঠেস দিয়ে একটা বই পড়ছিল। তার হাবভাব দেখে রন্তু থাকতে না পেরে বলেই ফেলল, এই শীর্ষদা, বলো না ধাঁধার সমাধানটা হলো কিভাবে? শীর্ষ উত্তরে স্পিকটি নট। ঠোঁটের কোণে একটা চোরা হাসি খেলিয়ে সে বলল, তিষ্ট বৎস তিষ্ট, এত তাড়াহুড়ো করলে হবে? একদম কাল সকালে। শাহী নসরতের আমানত পাওয়া কি এত সোজা? ফলে কোনো উপায় না দেখে বেশ, তাই হোক বলে রন্তু শুয়ে পড়ল। পরদিন সকাল, ঘড়ি বলছে 9টা বাজছে। শীর্ষর কথা মতো সকলে মুখিয়ে আছে গুপ্তধনের আশায়। শীর্ষ আর রন্তু ফ্রেশ হয়ে সিঁড়ি দিয়ে নিচে নামছিল। চকিতেই সিঁড়ি থেকে পা হড়কে গেল শীর্ষর। প্রায় 3টে সিঁড়ি হোঁচট খেয়ে তার মাথা গিয়ে লাগলো দেওয়ালে। স্বাভাবিকভাবেই কপালটা কেটে গেল তার। শিপ্রা দৌড়ে গিয়ে ফোন করে বাড়ির ডাক্তারবাবুকে খবর দেন। তিনি আসতেই শীর্ষর অবস্থা দেখে বলে, খুব বেশি লাগেনি, কপালটা একটু ছড়ে গেছে, ব্যান্ডেড করে দিচ্ছি।
এমন সময় বেদবাবু এগিয়ে এসে বলেন, আজ তাহলে রেস্ট নে, ওসব এখন বরং থাক। না না, আমি ঠিক আছি। আর যখন বলেছি তখন গুপ্তধন আজই উদ্ধার হবে। তার কথায় ডাক্তারবাবু একটু অবাকই হলেন। বেদবাবু নিরুপায় হয়ে বললেন, তাহলে তাই হোক। এমন সময় শীর্ষ তড়াক করে বিছানা থেকে উঠে সোজা পা চালালো মন্দিরের দিকে। পেছনে পেছনে ডাক্তারবাবু সহ বাড়ির সকলে গেল। মন্দিরে গিয়ে সে বলতে শুরু করে, রন্তু, ধাঁধার প্রথম দুটো লাইন মনে আছে? হ্যাঁ হ্যাঁ, ওই তো, প্রহরের প্রহরী আছে চেয়ে, নিম্নে বাধা আছে সেকলে, পালাবে সে কেমনে। বেশ, প্রহরী মানে আমরা জানি পাহারাদার, কিন্তু এর একটু ইতিহাস ঘাঁটলেই দেখা যাবে প্রহর থেকেই প্রহরী কথাটা এসছে। আগেকার দিনে প্রহরী শুধু পাহারাই দিত না, বরং তার সাথে সাথে সময়েরও হিসেব রাখত। এখন আমরা সময়ের হিসেব কিভাবে বুঝি? মানে সহজ কথায় সময়ের একক ঘন্টা। হ্যাঁ, কারণ ঘন্টা দিয়েই তো আমরা সময়ের হিসেব করি, আর তারপরে মিনিট। ব্যাস ব্যাস ব্যাস, আর যেতে হবে না, ঘন্টা দিয়েই কাজ হয়ে যাবে। তাকে থামিয়ে শীর্ষ বলে, এই বাড়ির মন্দিরে 7টা ঘন্টা আছে, সবগুলোই সিলিং থেকে শেকল দিয়ে বাঁধা। তাহলে পরের লাইনটা, টান দিয়ে নিষাদে পড়লে কি বিষাদে। রন্তু, একবার ঘন্টাগুলো পরপর বাজাতো। এই যে এখান থেকে বাজা। তার কথায় রন্তু ঘন্টাগুলো পরপর বাজাতে শুরু করে। কি আশ্চর্য! একটু খেয়াল করে শুনলে বোঝা যায় প্রত্যেকটা ঘন্টার আওয়াজ এক একটা সুরকে নির্দেশ করছে। যেমন প্রথমটা সা, দ্বিতীয়টা রে, তৃতীয়টা গা, এভাবে শেষেরটা নি। নি বাজতেই শীর্ষ আর রন্তু দুজন মিলে টান দেয় সেই ঘন্টার শিকল ধরে। টান দেওয়ার কিছুক্ষণের মধ্যে একটা ঘর ঘর শব্দ। ইতিমধ্যেই নি বাজা ঘন্টাটা ছাদের একটা অংশ সমেত নিচে নেমে এসেছে খানিকটা। তারা দুজন মিলে আবারও টান দেয় তাকে। এবার ঘষা লাগার মতো শব্দ। ওখানে দাঁড়িয়ে থাকা সবার মুখ থমথমে, সকলের ভঙ্গি স্তব্ধ। হঠাৎই যেন সরস্বতীর মূর্তিটা একবার নড়ে উঠল। সেদিকে তাকাতেই দেখা গেল সেটার পেছন দিকের টালিটা যেন মাটি থেকে একটু নড়ে উঠছে। সেটা টান দিয়ে তুলতেই সেটার ভেতর থেকে বেরিয়ে এলো একটা কাঠের বাদ্যযন্ত্র। হ্যাঁ, বাদ্যযন্ত্র। সেটার আকার হাঁস সদৃশ্য, যেন একটা কাঠের রাজহাঁস নিজের ডানাগুলোকে গুটিয়ে বসে আছে। হাঁসটির গলা থেকে সরু সরু 7টি সুতো তার পিঠ অবধি লাগানো, অনেকটা তানপুরা বা সেতারের তারের মতো। সেটা হাতে নিয়ে শীর্ষ এগিয়ে আসে আর বলে, শো হম মানে হাঁস। সেটার জবাবে মেঘোজা বলে, ওহ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ইয়েস, আসলে শো বা শো হুম হলো একটা মন্ত্র। হাঁসটাকে দেখে এতক্ষণে মাথায় এলো সংস্কৃততে এই মন্ত্রের মানে আমি বা তুমি বা সে। জপ করার সময় নাক দিয়ে শ্বাস টানা হলো শো, আর শ্বাস ছেড়ে দেওয়া হলো হুম। এবার এটা বারবার হলে হয় সো বা হংস, যেখানে রাজহংস হলো আত্মার প্রতীক। সাধনায় যারা ব্রহ্মের সন্ধানে একদম ঊর্ধ্বে পৌঁছে যায় তারা এই মন্ত্রের জপ করে, যেটার মানে হচ্ছে আমি নিজেই রাজহংস। সেই কারণেই তো রামকৃষ্ণ পরমহংস। কিন্তু এটা যে এইখানে রিলেটেড সেটা সত্যিই বুঝতে পারিনি। বাহ, এই জন্যই এলো নাকি সোহম? স্মরণে মানে চেতনায় আসতে হবে, চিন্তা ভাবনাটাই অন্য পর্যায়ে পড়ে। কিন্তু এটা হাঁসের মতো দেখতে হলেও এর নিশ্চয়ই আলাদা নাম আছে, সেটা তো জানি না। আর বাজাতেও তো জানতে হবে, না হলে আমার ধারণা এর ভেতর থেকে সুলতানের আমানত মানে গুপ্তধন অর্থাৎ এই তুলিগুলো পাওয়া যাবে। শীর্ষর কথা শেষেই শিপ্রা সবাইকে অবাক করে দিয়ে বলে, এটা ইয়াজ, তামিল ইনস্ট্রুমেন্ট, এখন প্রায় বিলুপ্ত বললেই চলে। শীর্ষ হঠাৎই তাকে জিজ্ঞেস করে ওঠে, বাজাতে পারবি?
মুহূর্তেই শিপ্রা এগিয়ে এসে সেটা নিজের হাতে নিয়ে বলে, ধাঁধার পরের লাইনগুলো কি ছিল? মধ্যমে হাত ধরো, অন্তিমে পা, তাই তো? একবার ভালো করে যন্ত্রটা দেখে তারগুলোর উপর খুব সূক্ষ্মভাবে নিজের আঙুলগুলো চালাতে চালাতে কিছু একটা ভাবতে থাকে শিপ্রা। শীর্ষ বলে, হ্যাঁ, মধ্যম মানে মা, মধ্যমে হাত। রন্তু, হাতের একটা সমার্থক শব্দ কি? রন্তু না বুঝে বলে, কর, হস্ত, বাহু। ধুর, আসলটাই তো বললি না। পানি, যার জন্য বিনা পানি। তাহলে গোটা স্বরলিপিটা কি দাঁড়ালো? রন্তুর চোখ চকচক করছে। এক ঝটকায় সে বলল, মা, পা, নি আর পা। শেষে শীর্ষ বলে ওঠে, মা, পানি আর পা। ব্যাস, শিবরাদি, তুই জানিস তো তোকে কি করতে হবে? শিপ্রা একবার হ্যাঁ বলার ভঙ্গিতে মাথা নাড়ায়। তার পরক্ষণেই যন্ত্রটির তারের উপর নিজের সরু আঙুলগুলো চালাতে থাকে। প্রথমে খুব দক্ষ ভঙ্গিমায় তার আঙুলগুলো একটা তারের উপর টঙ্কার দিল, মা, তারপর পা, এভাবে নি, পা। শেষটা বাজতেই 7টা তারের মধ্যে পট করে একটা তার ছিঁড়ে গেল, আর সাথে সাথেই খুঁট শব্দে আশ্চর্য উপায়ে হাঁসের মতো দেখতে বাদ্যযন্ত্রটা তার নিজের দুটো কাঠের ডানা সামনে মেলে ধরল। একটি ডানাতে রয়েছে সেই 7টি তুলি। কি অপূর্ব! হাতির দাঁতের উপর অত্যন্ত সূক্ষ্ম হাতে নকশা করা, একদম ডগায় একটা সোনালী রঙের পাত দিয়ে লোমগুলো আটকে রাখা, আর পাতটি সোনালী রঙের সুতো দিয়ে বাঁধা। ওগুলো বোধহয় সোনার। তুলিগুলোর শেষের দিকে আলাদা একটা পাত দিয়ে বসানো 7টি রত্ন। এক একটা তুলির পিছনে এক এক রকম রত্ন, লাল, নীল, সবুজ, সব রকমের। আর একদিকের ডানা খুলতেই সেটা থেকে ঝরঝর করে 4টে গোল গোল চাকতি ঝরে পড়ল। শীর্ষ তার মধ্যে একটা তুলে নিয়ে দেখে সেগুলো মুদ্রা, সম্পূর্ণ সোনার মুদ্রা। গুপ্তধন হাতে পেয়ে যেন সবার চোখ ধাঁধিয়ে উঠেছে। তারই মাঝে বেদবাবু একবার হাঁক দিয়ে উঠলেন, কই দেখি দেখি, মোহরগুলো দেখি। আমি বলি কি, এগুলো সম্পর্কে বাইরের কাউকে জানানোর দরকার নেই, বুঝলি? এগুলো যখন আমরা পেয়েছি আমাদের কাছেই থাক। তার কথার উত্তরে শীর্ষ বলে, না কাকু, এগুলো ভারত সরকারের তো, ওগুলো ওখানেই দেওয়া উচিত। শীর্ষর বলা কথাগুলো শুনে বেদবাবু আবারও বললেন, এই তো 4টে মোহর আছে, এগুলো আর কি দিবি, থাক না আমাদের কাছেই। কই দে তো, দে দেখি আমাকে, আমি দেখি ওগুলো। যে কটা থাকুক, তাও এগুলো সরকারকেই দিতে হবে। শুনে বেদবাবু যেন একটু ফুঁসে ওঠেন। তার ধৈর্যের বাঁধ যেন এবার ভেঙে গেল। আচমকায় তিনি নিজের পকেট থেকে চকচকে কিছু একটা বের করে সামনে দাঁড়িয়ে থাকা মেঘোজাকে এক ঝটকায় টেনে নিয়ে তার গলার কাছে অত্যন্ত ক্ষিপ্রভাবে সেটা ধরে নেন। সেটা একটা ঝকঝকে ছুরি। হ্যাঁ, একদম শান্ত ধারালো একটা ছুরি। মেঘোজা কিছু বুঝতে না পেরে ভয় পেয়ে চিৎকার করে কোকিয়ে ওঠে। ব্যাপার কি, বেদবাবু এরকম করছেন? তার হঠাৎ এরকম আচরণে সকলে যেন ভূত দেখার মতো অবাক। এমন অবস্থায় বেদবাবু বলতে শুরু করেন, চুপচাপ আমার হাতে মোহরগুলো তুলে দে, কোন রকমই আর রক্তারক্তি আমি চাই না। আর এমনিতেও এই বিষয়ে কেউই জানে না, আর জানবেও না। দরকার পড়লে কমিশন নিয়ে নে। আচ্ছা আচ্ছা, 70-30, না না, আচ্ছা চল 50-50, ঠিক আছে তো? শীর্ষ, ওই তুলিগুলো আর মোহরগুলো আমাকে দিয়ে দেবেস, কেমন? হঠাৎই বেদবাবু একবার হাঁক দিয়ে ইশারা করে বলেন, শিপ্রা। কি আশ্চর্য! হঠাৎ এরকম ভুল বদল হতে দেখেও শীর্ষ যেন একদম বিচলিত নয়। একবার হেসে উঠে সে বলল, কেন কাকু, এগুলো দিয়ে তুমি কি করবে? নিজের ধার শোধ করবে? এবার বেদবাবু থ। তার যে বাজারে দেনা আছে সে কথা শীর্ষ জানল কিভাবে? কি অবাক লাগলো? কিন্তু এতেই অবাক হলে চলবে?
মেঘোজাকে ছেড়ে দাও, নাহলে অস্ত্র শিক্ষা আমারও নেহাত কম নয় কিন্তু। বলেই শীর্ষ নিজের পেছন থেকে কিছু একটা বের করলো। খুব বড় নয়, ছোট মতো একটা জিনিস বের করে সে বেদবাবুর সামনে সেটা তাক করে কিছু একটা টিপতেই মুহূর্তে বাজ পড়ার মতো শব্দ। দুবার। ওদিকে বেদবাবুর হাত থেকে ছুরিটা পড়ে গেছে, আর তিনিও ছিটকে মেঘোজার থেকে কিছুটা দূরে গিয়ে পড়েছেন। অঝরে রক্ত বয়ে চলেছে তার হাত থেকে। এদিকে দেখা গেল শীর্ষর হাতে উঠে এসেছে একটা পিস্তল, সেটা থেকেই গুলি চলেছে। একটা একদম বেদবাবুর হাত ছুঁয়ে বেরিয়েছে, আর একটা হাওয়াতে চালানো হয়েছে। রন্তু একবার বাবা বলে এগিয়েও শীর্ষর হাতের ইশারায় পিছিয়ে গেল। কি ভেবেছিলে? নিজের দাদাকে খুন করে তারপর সুদীপকে মেরে গুপ্তধনটা যখন পাওয়া হলো না, তাহলে এবার আমার ওপরই ভরসা করা যাক? হ্যাঁ, তারপর শেষে গিয়ে হয় আমাকে লোভ দেখিয়ে বা কিছু একটা করে গুপ্তধনটা হাতাবে, তাই তো? কিন্তু সেটা যে আর হওয়ার নয়। বেদবাবু মাটিতে পড়েই বলতে থাকেন, কিসের খুন? খুন আমি করিনি, খুন আমি মোটেই করিনি। আলবাত তুমি করেছো। তার কথা শেষ হয় না, এরই মাঝে বাড়িতে ঢুকে পড়েন আগের দিনের সেই পুলিশ অফিসার তিমির বসু। যেন তিনি শীর্ষর ইশারার জন্যই অপেক্ষা করছিলেন। ওই যে একটা গুলি হাওয়াতে ছুটেছিল, সাথে সাথে সেই অফিসারের ফোর্স শীর্ষর ইশারাতে অ্যাটাক করেন বেদবাবুকে। সবাই তো একদম অবাক, এসব কি বলে চলেছে শীর্ষ? বিদ্যাভূষণ বাবু খুন হয়েছিলেন? কেউ কিছু বোঝবার আগেই শীর্ষ বলে, তোমার সমস্ত ষড়যন্ত্র বিফলে গেছে মিস্টার বেদভূষণ ভাদুরী। তুমি হেরে গেছো। আর মিথ্যে কথা বলে লাভ নেই, চুপচাপ সত্যি কথাটা বলো। বেদবাবু প্রায় কাতরাতে কাতরাতে উঠে কোনো উপায় না দেখে ফুঁসে যাওয়া আগুনের মতো বলতে শুরু করেন, বলছি বলছি এই বাড়িতে যে একটা গুপ্তধন ছিল সে কথা দাদা জানতো, আর কোথায় রয়েছে সেটা আমার ধারণা ঠাকুরদার কথাতেই ও জেনেছিল। এবার কিছু বছর পর দাদা সেই গুপ্তধন উদ্ধার করে, আর তারপর সে সম্পর্কে আমাকেই জানায়। তখন সবকিছুই ঠিকই ছিল। বিবাদ বাঁধে যখন, আমার ব্যবসাতে হঠাৎই লস হতে শুরু করে। সেভাবে বাজারে আমার অনেক টাকা ধারও হয়ে যায়। এই সময় শীর্ষ বলে, খবর আছে 5 লক্ষ টাকা। ওটা আশা করি এই ব্যবসা থেকেই। হ্যাঁ, ফলে অগত্যা দাদার কাছে হাত পাতা ছাড়া আমার আর কোনো রাস্তাই বাকি ছিল না। আমি দাদার কাছে গুপ্তধনের ভাগটা চাইলাম, দাদা সে কথায় রাজি হলো না। দাদাকে অনেক বললাম, তাও দাদা রাজি হলো না। উল্টে দাদা বলল যে এমন ব্যবস্থা করে যাবে যে আমি কেন, কোনো যোগ্য ব্যক্তি ছাড়াই সম্পত্তি কেউই পাবে না। আমার মতে রাগ চেপে গেল। এবার তাকে থামিয়ে শীর্ষ বলতে শুরু করে, তাই তুমি টান দিলে স্যারের সব থেকে দুর্বল সুতোয়, আর তার সাহায্যে খুনটা করেই ফেললে কি, তাই তো শিবরাদি? সবার মাথায় যেন দ্বিতীয়বার বাজ পড়ল। আচমকাই একটা জোরালো শব্দে শিপ্রার হাত থেকে পড়ে গেল সেই বাদ্যযন্ত্রটা। শীর্ষ আবার বলে চলল, তোরা খুব বড় একটা কাঁচা কাজ করে ফেলেছিলি। যে বিষটা স্যারকে দিলি, সেই একই বিষ দিয়ে সুদীপ্তকেও মারলি। কি ভেবেছিলি যে সার্বেলা অডলম অটপসিতে ধরা পড়ে না, কার্ডিয়াকের মতো একদম নর্মাল একটা এফেক্ট দেয় বলে কেউ কিচ্ছু বুঝতে পারবে না? তোরা ভুলছিলি। তোদের এই বিষ নিয়ে পড়াশোনা আরেকটু ভালো করে করতে হতো। বিজ্ঞানের একটা ধারায় গতানুগতিক নিয়মে যেভাবে বাকি অটপসিগুলো করা হয়, সেখানে এই বিষ ধরা পড়ে না, এটা 100% সত্যি। কিন্তু সেটা ছাড়াও একটা পদ্ধতি আছে যেখানে এই ধরনের বিষ ডিটেক্ট করা যায়। টিএলসি, থিন লেয়ার ক্রোম্যাটোগ্রাফি, এইসব পদ্ধতিতে। সচরাচর এই পদ্ধতিগুলো ব্যবহার করা হয় না, তাই এই রকম কোনো ইনফরমেশন তোর কাছে ছিলও না। তুই যে আমাকে পাঠানো স্যারের চিঠিগুলো পড়তিস, সে সম্পর্কে সুদীপও জানতে পেরেছিল। আর পড়তিস বলেই সেই দিন আমরা স্টাডি রুমে যাওয়ার আগে তুই গিয়ে বিষ নিয়ে লেখা ওই বইটা খুলে দিয়ে এলি, যাতে স্যারের মৃত্যু সম্পর্কে আমার মনে অন্য একটা ভুল ধারণা জন্মায়। সেদিন ঘরে ঢোকার সময় কার্পেটে ধুলোতে মাখা একটা আবছা
পায়ের ছাপ দেখেই সন্দেহটা জাগে। রন্তু বলেছিল পরিষ্কার করার লোক ছাড়া আর কেউ ঘরে আসেনি, কিন্তু ছাপটা ছিল বাইরে থেকে ভেতরে ঢোকার। পরে মনে হয়েছিল হয়তো ওই কাজের লোকেদেরই কারোর হবে, কিন্তু পায়ের ছাপটা যার ছিল তার একটা বিশেষ বৈশিষ্ট্য ছিল। তার পায়ের অন্য আঙুলগুলোর তুলনায় শেষের আঙুল মানে কোড়ে আঙুলটা তুলনামূলকভাবে দূরে পড়ে। খুঁজতে শুরু করলাম, পরে দেখলাম এই মিল গোটা বাড়ির সবার মধ্যে একমাত্র তোর আছে। কিন্তু অফিসার যে বলেছিলেন যে সুদীপদার মৃত্যু স্বাভাবিক, স্নেক বাইট। ওগুলো আমার সাজানো, যাতে বিপদ কেটে গেছে ভেবে খুনি আবার ভুল করে। আর হলেও তাই। সুদীপের ঘাড়ের কাছে একটা নয়, সত্যি সত্যি দুবার ছুঁচ ফোটানো হয়েছিল, যাতে এরকম মনে হয় যে সেটা স্নেক বাইট। দুটো দাগের মধ্যে একটা খুব স্পষ্ট আর অন্যটা তুলনামূলকভাবে সামান্য অস্পষ্ট। বোধহয় ওটা পরে ফোটানো হয়েছিল, আমিও সেই সুযোগটাই নিই। দুটো দাগের জায়গায় সবার দৃষ্টি আকর্ষণ করি একটা দাগ দেখিয়ে। আমার প্রথম সন্দেহটা হয়েছিল কজ অফ ডেথ স্যারের সাথে মিলে গিয়েছিল বলে। আমার মূল উদ্দেশ্য ছিল বডিটার অটপসি করানো, যাতে বিষটা যে কোনোভাবেই হোক ট্রেস করা যেতে পারে। এতে বেদবাবুর ধারণা ছিল যে অটপসিতেও কিছু প্রমাণ হবে না, ফলে তারা সেফ। তাই বাধা দেওয়ার কোনো কারণই নেই। উল্টে বাধা দিলে তাদের ওপরেই সন্দেহ যাবে, আর তাদের একটা অ্যালিবাই নষ্ট হবে। তাই সে কাজে বেদবাবু কোনো গা করলেন না। প্রথমে সুদীপকে আমার সন্দেহ হয়েছিল এবং তার যথেষ্ট কারণ ছিল। পরে বুঝতে পারি স্যারের মৃত্যুটা সুদীপেরও সন্দেহজনক মনে হয়েছিল। ওই কারণে সেদিনও নস্যির ডিবেটা ওই রকম ভাবে পরখ করছিল। সুযোগ বুঝে একবার সেই নস্যির টিভি থেকে কিছুটা নিয়ে কেমিক্যাল অ্যানালিসিসের জন্য পাঠায়। সেখান থেকে বেরোয় যে নস্যির সাথে ধুতরা ফুলের বীজের গুঁড়ো মেশানো হয়েছে। তিমির বলে হাত বাড়াতেই অফিসার তার হাতে কয়েকটা কাগজ তুলে দেন। শীর্ষ বলে চলে, এই যে কেমিক্যাল অ্যানালিসিস আর অটপসির কাগজ। ধুতরা ফুলের বীজ থেকে একটা টক্সিন পদার্থ পাওয়া যায়, যেটা প্রাণঘাতী, কিন্তু পরিমাণে অল্প হলে শুধুমাত্র নেশা হয়, অনেক গাঢ় নেশা। সেই সময় কোনো ব্যক্তি কি বলছে না বলছে, নেশা কেটে গেলেও সেই সব কিছুই মাথায় থাকে না। গুপ্তধনের খোঁজ পেতে এই সুযোগটাই নেয় শিবরা। কি ঠিক বলছি তো? আর সুদীপের ক্ষেত্রে সুদীপের হঠাৎ পাল্টে যাওয়া স্বভাবে খুনিরা তার ওপর সব সময় নজর রাখতে শুরু করে। তাদের উদ্দেশ্য ছিল তাকে মেরে গুপ্তধনটা নিয়ে নেওয়া। অন্য কিছু করলে তাদের ধরা পড়ে যাওয়ার সম্ভাবনাটাই বেশি। আমার ধারণা সুদীপ যখন মন্দির থেকে বেরোলো, তাকে পেছন থেকে মারা হলো ইনজেকশন। বিষের প্রভাব হতে একটু সময় লাগে। এই ফাঁকে সুদীপ বাঁচার জন্য একবার শেষ চেষ্টা করে, আর তখনই শুরু হয় ধস্তাধস্তি। মন্দিরের ওখানকার ঘাসগুলো অবস্থা দেখে এটা আন্দাজ করাই যায় যে ধস্তাধস্তি বেশ ভালো রকমই হয়েছিল। ধস্তাধস্তিতে দুজনের মধ্যে একজনের জামার বোতাম ছিঁড়ে পড়ে যায় মাটিতে। পরে যখন লাশ পরীক্ষা করতে আমি যাই, তখনই টর্চ লাইটটা আর ওই বোতামটা পাই। আমি 100% নিশ্চিত যে এটা বেদবাবুর, কারণ এর আগেও আমি এই বোতাম দেওয়া জামা তাকে পরতে দেখেছি। এরপর সুদীপের দেহে যখন আর প্রাণ নেই, সেই সময় ওর কাছ থেকে কোনো রকম গুপ্তধন বা কোনো সূত্র না পেয়ে সুদীপের মৃত্যুটা যে স্বাভাবিক সেটা প্রমাণ করতেই আরো একবার ওর ঘাড়ের কাছে ফোটানো হয় ইনজেকশন, একইভাবে। এবার অফিসার তিমির প্রশ্ন করেন, কিন্তু এসব বিষ পাওয়াটাও যে খুব চাপের ব্যাপার। খুনি এই ধরনের সাংঘাতিক বিষ পেল কিভাবে? আসলে ব্যাপারটা হলো ভালো করে দেখার। এই বিষটা শুনতে আশ্চর্য লাগলেও সম্পূর্ণ প্রাকৃতিক, আমাদের চোখের সামনেই থাকে। এই গাছ বা একটু কষ্ট করে খুঁজলেই পাওয়া যাবে। এবার সেই গাছের ফল থেকেই এই বিষ পাওয়া যায়। হ্যাঁ, সাধারণত সবার পক্ষে এটা কঠিন ব্যাপার, কিন্তু এমন কেউ যার এই সব বিষ সম্পর্কে অগাধ পড়াশোনা আছে এবং বিষ প্রয়োগের পর ইনজেকশনের ফাঁকা সিরিঞ্জ যে সহজেই লোপাট করতে পারে, তার জন্য এই ধরনের কর্মকাণ্ড আমার কাছে তো আশ্চর্য কিছু মনে হয় না। কি ডাক্তারবাবু, ঠিক বলছি তো? ডাক্তার একবার
নিজের চোখের চশমাটা ঠিক করে বেশ জোরালো গলায় বলে ওঠে, কি সব বলছো? তোমার মাথা ঠিক আছে? আমি কি করে জানবো এসব? আরে দাঁড়ান দাঁড়ান ডাক্তারবাবু, আমার মাথার সব ঠিক আছে। কেন, সেদিনের অভিসারের কথা আপনি কি ভুলে গেছেন নাকি? সেদিন রাতে শিপ্রাদি যখন আপনাকে ফাঁকা ইঞ্জেকশনগুলো দিচ্ছিল, তখন আমি ওখানেই ছিলাম। আপনারা হয়তো আমাকে দেখতে পাননি, আর এটাই স্বাভাবিক। আপনার হাতের ওই আংটিটা দেখে আমার খুব চেনা মনে হয়, যেন কোথাও একটা দেখেছি। হঠাৎই মনে পড়ে প্রথম দিন এই বাড়িতে ঢোকার সময় ওই রকম একটা নীল পাথর দেওয়া আংটি আপনার হাতেই ছিল। আপনি যখন বেরিয়ে যান তখন সেটা আমার দৃষ্টিগোচর হয়, কিন্তু বিষয়টা কনফার্ম হতে পারছিলাম না। তাই পরদিনই আমি আপনার চেম্বারে যাই। সেদিনের ওই বুড়ো লোকটাকে মনে পড়ে, যার হঠাৎ করে বাতের ব্যথা বেড়ে গিয়েছিল, বিশম্বর সান্যাল? কি মনে পড়লো? ডাক্তারবাবু চমকে উঠে যেন আকাশ ফেটে যাওয়ার মতো অবাক হলেন। শীর্ষ হাতের বন্দুকটা গুজে রাখতে রাখতে বলে, ছদ্মবেশ ছদ্মবেশ, অত ভাববেন না ডাক্তারবাবু। কিন্তু একটা ব্যাপার এখনো অবধি আমার কাছে পরিষ্কার নয়। এবার সরাসরি শিপ্রাকে শীর্ষ প্রশ্নটা করে, যদি গুপ্তধনের সন্ধান করাটাই তোদের একমাত্র উদ্দেশ্য হয়, তাহলে খুন করার প্রয়োজন হলো কেন? গুপ্তধনের সন্ধান তো আশা করি স্যারকে নেশা করিয়েই জানতে পেরেছিলিস। যদিও বুদ্ধি না থাকলে সেটার মানে বের করা অসম্ভব, সেই কারণে সুদীপের ওপর নজর রাখা। কিন্তু খুন কেন? তার কথায় চোখে অগাধ হিংসা নিয়ে আহত বাঘিনীর মতো খুব মাখা গলায় শিপ্রা বলে চলে, আমি যে তোর স্যারের পালিত মেয়ে, এটা বোধহয় তোর জানা নেই, তাই না? এবার শীর্ষর অবাক হওয়ার পালা। শিপ্রা আবারও বলে চলে, এই বিষয়টা ছোটবেলা থেকেই আমার মনে বিদ্য। বোন ওদের নিজেদের মেয়ে, আমি আসার বছর 2 পর বোন হয়। না, আমি বলছি না যে এর জন্য আমার ভালোবাসার অভাব ছিল, কিন্তু তবুও কোথাও গিয়ে নিজের জিনিস তো নিজেরই হয়, তাই না? সেরকম ছোটবেলা থেকেই আমাদের অলিখিত একটা নিয়ম ছিল, বাড়িতে কোনো জিনিস আসলেই সেটা আগে বোন পাবে, পরে সেটা ওর থেকে ওর মন উঠে গেলে আমি পাব। এভাবেই ছোট বড় মিলিয়ে সব বিষয়তেই সবার কাছে একটা যেন সেকেন্ড অপশন হয়ে দাঁড়িয়েছিলাম আমি। তারপর একদিন বোনের মা মারা গেল, যেটুকু ভালোবাসা এই বাড়িতে পেতাম সেটাও হারালো। হয়ে গেলাম এ বাড়ির কাজে। হ্যাঁ, থাকার জায়গাটা হয়তো বদলালো না, কিন্তু সারাদিনে রান্নাঘর থেকে নিজের ঘরে যাওয়ার মতন সময়ও হাতে থাকতো না। এভাবেই চলতো আমার পড়াশোনা, তার পাশাপাশি সেতার শেখাও। তারপর একদিন যখন কাকাই এসে বলল যে আমার নিজের মায়ের মৃত্যুর জন্য একমাত্র দায়ী তোর স্যার, তখন খুব খারাপ একটা অনুভূতি হয়েছিল। আসলে আমি সেই সময় খুব ছোট ছিলাম, বয়স কত জানি না, শুধু এটা জানতাম যে আমার মাকে গাড়িতে ধাক্কা মেরেছে। কাকার কাছেই শোনা যে আমাকে বাড়িতে একা রেখে আমার মা গিয়েছিল বাইরে, আর তখনই একটা গাড়ি এসে পিষে দিয়ে চলে যায় আমার মাকে। গাড়ির চালক ছিলেন বিদ্যাভূষণ ভাদুরী নিজেই। পরে যখন জানা যায় যে মৃত মহিলার একটা বাচ্চা মেয়ে আছে, তখনই আমাকে এই বাড়িতে নিয়ে আসা হয়। এই পুরো সত্যিটা জানতে পেরে কি করব বুঝতে পারি না। এটা মনে হতে থাকে যে শুধুমাত্র ক্ষতিপূরণের জন্য আমাকে পালন করা হচ্ছে। এই পৃথিবীতে আমাকে সামান্যতম ভালোবাসারও কেউ নেই, আর যে ছিল তাকেও কিনা কেড়ে নেওয়া হয়েছে। কোথাও গিয়ে একটা ভাবনা আমাকে কুড়ে কুড়ে খায় যে আমার এই অবস্থার জন্য একমাত্র দায়ী এই মানুষটা। আমার ভেতরে তখন একটা প্রতিশোধের স্পৃহা উঁকি মারে। তার সাথে সাথে তখন এটাও জানতে পারি যে কাকাইয়ের বিপদে তার নিজের দাদাই তার পাশে দাঁড়াচ্ছে না। মনে মনে আক্রোশটা আরো বেড়ে ওঠে। ভেতরে ভেতরে মানুষটার জন্য একটু মায়া মমতা কিছুই বাকি থাকে না আমার। হ্যাঁ, হয়তো গুপ্তধনের সন্ধান করাটা আমাদের যৌথ ভাবনা ছিল, কিন্তু তাকে মারাটা আমার একার ভাবনাই, আমার নিজের একার পরিকল্পনা। তাই তুই ডাক্তারবাবুর সাথে মিলে এই ষড়যন্ত্র করলি। অথচ দুর্ভাগ্যের বিষয়টা দেখ, স্যার যে তোকেই গুপ্তধনটা দিয়ে যেতে চেয়েছিলেন, সেই ব্যাপারটাই এখনো তোর বোধগম্য হচ্ছে না। মানে? হ্যাঁ,
গুপ্তধনের চাবিটাই তো তুই নিজে। তুই ছাড়া এই যন্ত্র কেউ বাজাতে পারতো? শিপ্রার ভুল যেন এক ঝটকায় ভাঙতে থাকে। চোখের সামনে সত্যিটা যেন আস্তে আস্তে সে বুঝতে পারে। শীর্ষ আবার বলে চলে, এখন বুঝতে পারছি স্যার চিঠিতে কোন সিদ্ধান্তের কথা বলছিলেন। শুধুমাত্র তোর হাতেই যেন এই সম্পদ পড়ে, তার জন্য এইসব ব্যবস্থা। ফলে একমাত্র তুই ছাড়া এর অধিকার কেউ পেত না। ইংরেজিতে একটা শব্দ আছে জানিস, ম্যানুপুলেশন। বুঝতে পারছি যে বেদবাবুর ম্যানুপুলেশনের ক্ষমতাটা যথেষ্ট। তুই কি জানিস স্যার ওই গুপ্তধনটা কেন নিজের ভাইকে দেয়নি? শিপ্রা এবার অবাক দৃষ্টিতে তাকায় তার দিকে। শীর্ষ বলে চলে, বেদবাবুর যে ধার হয়েছিল সেটা ব্যবসাতে হওয়া লসের জন্য নয়, বরং একটা জুয়া খেলতে গিয়ে হেরে যাওয়ার পরিণাম। শিপ্রার পায়ের নিচ থেকে যেন মাটি সরে গেল। বেদবাবু তোকে মিথ্যে কথা বলে দিনের পর দিন বোকা বানিয়েছে শিপ্রাদি। আর আজও ধরা পড়ার ভয় শেষ রক্ষা হিসেবে মিথ্যেটাই চালিয়ে যাচ্ছে। এই সময় শীর্ষ একবার ওকে নিয়ে এসো বলে হাঁক দিতেই পুলিশের কয়েকজন মিলে গাড়ি থেকে একজন লোককে নামিয়ে আনে। লোকটা একজন কাবুলিওয়ালা, বেশ স্বর্ণামার্কা চেহারা, মোটা সোটা, মাথায় একটা পাগড়ি আর গালে অজস্র লম্বা দাড়ি। তাকে দেখিয়ে শীর্ষ বেদবাবুর উদ্দেশ্যে বলে, কি একে চিনতে পারছো? আসল এনার নাম মগন লাল। ইনিও বেদবাবুর একজন পাওনাদার। আমি যেদিন নিজের জিনিসপত্রগুলো এ বাড়িতে আনার জন্য যাচ্ছিলাম, সেদিনই এনার সাথে রাস্তায় আমার আলাপ হয়। তিনি আমাকে এই বাড়ির ঠিকানা জিজ্ঞেস করছিলেন, আর এনার কাছেই জানতে পারি যে 3 মাস আগে আমাদের কাকা এনার থেকে 60,000 টাকা ধার নেয়, যেটা এখনো ফেরত দেয়নি। সেই থেকেই কাকার দিকে সন্দেহটা আমার যায়। পরে লোক লাগিয়ে খবর নিয়ে জানতে পারি শুধু ইনি নন, এরকম আরো অনেক লোকের কাছ থেকে অনেক টাকা ধার করেছে। অনেক ঋণগ্রস্ত আমাদের এই কাকা। বেশ ভালো রকম সাজাই হবে তোমার, বুঝতে পারছি। বেদবাবু এবার অত্যন্ত রাগে একবার নিজের হাতটা ছাড়ানোর চেষ্টা করেন, কিন্তু বিফল হন। শীর্ষ বলে, যে মানুষটা নিজের অতীতে করা ভুলের মাসুল আজ অব্দি গুনে যাচ্ছিলেন, যার জন্য তার নিজের বংশের অমূল্য সম্পদ সে অনায়াসে তোকে দিয়ে দিল। একবার ভাব, কতটা ভালোবাসলে এটা সম্ভব। আর তুই কিনা সেই মানুষটাকে ভুল বুঝে খুন করলি, তার বিরুদ্ধেই ষড়যন্ত্র করলি। এরকম কাজ করবার আগে দুবারও ভাবলি না? হ্যাঁ, ছি। তিমির, অ্যারেস্টার। একজন লেডি কনস্টেবল তাকে হাত করা পড়াতে এগিয়ে আসছিল, কিন্তু শিপ্রা তাকে ইশারা করে থামতে বলে। ইটের ভাটার মতো টকটকে লাল চোখে অদ্ভুত রহস্যজনক দেখাচ্ছিল তাকে। কয়েক পা এগিয়ে গিয়ে সে ডাক্তারবাবুর মুখোমুখি দাঁড়ায়। শক্ত চোয়াল নরম করে আশ্চর্য দৃঢ় কণ্ঠে শিপ্রা বলে চলে, আমার জীবনটাই ভুলে ভরে গেছে। এত বড় ভুল হয়ে গেল আমার সাথে, এত বড় বোকা হয়ে গেলাম। নিজেকে খুব অচেনা মনে হচ্ছে। আমি বাকরুদ্ধ। ভেবেছিলাম এসবের পর দূরে কোথাও পালিয়ে গিয়ে আমরা দুজন এক হব, আমাদের সংসার হবে। সেটাও এখন ভুল প্রমাণিত হল। ভালো থেকো। তার কথা শেষ হওয়ার সাথে সাথেই দেখা গেল তার বাম হাতে থাকা সুন্দর লাল কালো ছোপলাকা ব্রেসলেটটা কখন যেন ছিঁড়ে গেছে, আর সেটার ছেঁড়া গোল গোল অংশগুলো এখন উঠে এসেছে তার ডান হাতে। মুহূর্তেই একটা ব্যাপার ঘটে গেল। শিপ্রা তার হাতে ধরা ব্রেসলেটের ছোট ছোট অংশগুলো মুঠো করে এক নিমেষেই মুখের মধ্যে পুড়ে দিল। সাথে সাথেই শুরু হলো শ্বাসকষ্ট, গলা চিরে বেরিয়ে এলো গোঙানি। চকিতে ডাক্তারবাবুর উপর ঢলে পড়ে তার দেহ। সবাই যতক্ষণে তার দিকে ছুটে গেল, ততক্ষণে ওর শরীরে আর প্রাণ নেই। কিছু বুঝে ওঠার আগেই চোখের নিমেষেই সব শেষ। ডাক্তারবাবু অবাক হয়ে
নিচে পড়ে থাকা ব্রেসলেটটার বাকি অংশগুলোর মধ্যে একটি হাতে তুলে নিলেন। বোঝা গেল সেটা হয়তো কোনো ফলের বীজ, খুব ছোট্ট তার আকার, আর গোল বীজের ঠিক মাথার কাছে একটা অদ্ভুত কালো ছোপ। পরীক্ষা করে ডাক্তারবাবু বললেন, গুঞ্জা ফল, আব্রাস প্রিকাটোরিয়াস। পরদিন সকাল, শীর্ষ তার নিজের বাড়িতে নিজের ঘরে আগের দিনের পাওয়া 4টে মুদ্রা আর তুলিগুলো নিয়ে অনেক ঘাটাঘাটি করছিল। এমন সময় দরজায় টোকা পড়ল। বল্লভদা দরজা খুলতেই রন্তু আর তিমির প্রায় একসাথেই ভেতরে ঢুকে এলো। শীর্ষ গলা উঁচিয়ে বলল, এসেছিস? এই বিষয়টা নিয়ে কথা বলার ছিল, বস। শীর্ষ একবার উঠে ভেতরের ঘর থেকে একটা চিরকুট নিয়ে আসে। সেটা তিমির বাবুর হাতে দিয়ে সে বলল, ধাঁধার শেষ লাইন দুটো অনুযায়ী হাতে পেয়ে সুন্দর ধন্দাই প্রাণমন, নসরতের আমানতের এ যে সবে ফাতনা। কনকচাঁদপুরের নাম শুনেছিস কখনো? প্রশ্নটা রন্তুকে উদ্দেশ্য করেই করা হলো। রন্তু ভ্রু কুঁচকে উত্তর দেয়, সেখানে তো আমাদের পুরনো বাড়ি, মানে আমাদের আসল বাড়ি। প্রথমে তো ওখানেই ছিলাম, পরে এখানে আমরা বাড়ি করে উঠে আসি। মানে বাবাদের ঠাকুর দাদার নতুন করে এখানে বাড়ি করে থাকতে শুরু করে। আর বাড়ির মন্দিরটাও আরও পরে বানানো। জেঠু বেঁচে থাকতে অনেকবার গিয়েছে ওই গ্রামে। কেন, তুমি জানলে কি করে? রাস্তা চিনিস? নিয়ে যেতে পারবি? হ্যাঁ, একদম। বেশি দূরে তো নয়, এখান থেকে গাড়িতে 1.5 থেকে 2 ঘন্টা লাগবে। খুব ভালো জায়গা। গরমের ছুটিতে তো ওখানেই ঘুরতে যেতাম। কিন্তু ওখানে যাবে কেন? আরে এখনো বুঝতে পারছিস না? আসল গুপ্তধন এখনো পাওয়া যায়নি। যা পেয়েছি ওগুলো ধাঁধা অনুযায়ী শুধুমাত্র ফাতনা ছিল। ফাতনা নড়েছে যখন আসল মাছ এবার উঠবে। রন্তুর চোখ আবার ছানা বড়া হয়ে যায়। এবার শীর্ষ তার সামনে আগের দিনের পাওয়া মোহরগুলো দিয়ে বলে, এগুলোর চারিদিকে লেখাগুলো ভালো করে লক্ষ্য কর। দেখ, বাংলা লেখা। রন্তু ভালো করে দেখে সেগুলো। মোহরগুলোর ঠিক মাঝখানে একটা শিল মোহরের মতো চিহ্ন। কোনো প্রাচীন জন্তু যেন কোনো গোল কিছুর দুপাশে বসে আছে, আর সেই চিহ্নগুলো ঘিরে রয়েছে কতগুলো লেখা। সেগুলো দেখেই রন্তু বলে, হ্যাঁ, এই তো। একটাতে কনক, পরেরটাতে চাঁদের ছবি, আর তার পরেরটাতে পুর। শীর্ষ এবার শেষ মোহরটা দিয়ে বলে, আর এটা কুয়োর ছবি। তাহলে দাঁড়ালো কনকচাঁদপুরের কুয়ো। তোদের পুরনো বাড়ি এখনো আছে? না, সবই তো ভেঙে গেছে। আসলে কেউ তো নেই যত্ন করার। হ্যাঁ, একটা ঘর আছে যেটাতে গিয়ে আমরা থাকতাম, কিন্তু সেটারও কীরকম অবস্থা জানি না। সেখানে কুয়ো আছে? কুয়ো একটা আছে, কিন্তু সেটা তো একদম জঙ্গলের দিকে। কেউ যায় না সেদিকে। ওখানেই গুপ্তধন নাকি? শীর্ষ যেন তার কথায় কর্ণপাত না করেই বলে, বেশ বেশ, ভালো। তিমির, তোকে চা যা নিতে বলেছিলাম নিয়ে এসছিস তো? তিমির বাবু মাথা নাড়িয়ে উত্তর দেয়, হ্যাঁ হ্যাঁ, আছে। তাহলে চল বেরিয়ে পড়া যাক। আমার যতদূর মনে হচ্ছে যদি কোনো গুপ্তধন থাকে তাহলে সেটা ওখানকার কুয়োতেই পাওয়া যাবে। সবাই চেয়ার ছেড়ে উঠে দাঁড়ায়। সেই সময় হঠাৎ রন্তু পকেট থেকে কি একটা বের করে শীর্ষর হাতে দিয়ে বলে, এটা তোমার শিষ্যদা। কাল বন্দুক বের করতে গিয়ে তোমার পকেট থেকে পড়ে গেছিল, তখনই কুড়িয়ে নিয়েছিলাম। দেখা গেল সেটা একটা আইডি কার্ড। কার্ডের উপরে বড় বড় করে লেখা ক্রাইম ইনভেস্টিগেশন ডিটেকশন, CID। পাশে ছোট্ট একটা পাসপোর্ট সাইজ ছবি। ওটা শীর্ষর নিজে। তার নিচে আরো নানান ইনফরমেশন দেওয়া আছে। শীর্ষ হাত বাড়িয়ে সেটা নেয়। ও, থ্যাংক ইউ বলেই সেটা নিজের পকেটে চালান করে নিল। শীর্ষর কথায় সবাই বেশ উৎফুল্ল হয়ে কিছুক্ষণের মধ্যে বেরিয়ে পড়ে কনকচাঁদপুরের উদ্দেশ্যে। গাড়িতে যাওয়ার সময় শীর্ষ বলল, এখন একদম ওই কুয়োটার কাছেই নিয়ে যাবে, কোথাও তাড়ানো চলবে না। যদি কিছু পাই তাহলে বাকি কথা তখন হবে। বাকি রাস্তাটুকু সবাই চুপ। দ্বিতীয় কারোর মুখেই কোনো কথা নেই। গাড়িটা চালাচ্ছিলেন তিমির বাবু।
রন্তু তিমিরকে মাঝে একবার করে রাস্তার দিক বলে দিচ্ছিল, আর শীর্ষ সমস্ত রাস্তাটা জানালা দিয়ে দেখে যেন মুখস্থ করে নিচ্ছিল। অবশেষে প্রায় 1 ঘন্টা 40 মিনিট পর তারা এলো একটা মস্ত বাড়ির সামনে। তার একদিক একদম ভগ্নপ্রায়। বট অশ্বত্থর শিকড়ে সমস্তটা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। বেশ অনেকটা এরিয়া নিয়ে ছড়ানো বাড়িখানা, পাশেই একটা আমবাগান। রন্তু সেদিকে ইশারা করে নিয়ে গেল ওদেরকে। বাগানের ভিতর দিয়ে অনেকটা যেতেই চোখে পড়ল সবুজ শ্যাওলা আর মসে ঢাকা কুয়োটা, কিন্তু তার কাছে যেতেই দেখা গেল সেটা সম্পূর্ণ জলে ভর্তি। টলটলে কালো কাকচক্ষু জলের উপর তাদের 3 জনেরই প্রতিবিম্ব ভেসে উঠল। রন্তু হতাশ হয়ে প্রশ্ন করল, এই জন্যই তো বলছিলাম যে এখানে গুপ্তধন কোথায়। শীর্ষ একবার ঝুঁকে জলের দিকে চেয়ে বলে, সন্ধান যখন এখানকার আছে, এখানেই কিছু থাকবে। একটু ভালো করে খুঁজতে হবে। একবার একটু কুয়োর চারদিকটা দেখ, যদি কিছু অন্যরকম ঠেকে তাহলে আমাকে ডাকবি। তার কথায় রন্তু, তিমির বাবু সবাই মিলে খুঁজতে শুরু করলো কুয়োর চারিদিক। কুয়োর গায়ে মোটা সবুজ আস্তরণগুলো ছেড়ে ছেড়ে চলল তাদের সন্ধান কার্য। প্রায় অনেকক্ষণ পর শীর্ষই আবিষ্কার করে কুয়োর বাইরের দিকে দেয়ালের একেবারে নিচের দিকে একটা ইটের মধ্যে একটা চিহ্ন। শীর্ষ বলে, মোহরগুলোর ওপরেও একদম একই চিহ্ন ছিল, এটাতেই কিছু আছে। বলে কিছু বুঝতে না পেরে কিছু একটা দিয়ে সেটার উপর আঘাত করতে শুরু করলো। খানিক বাদে সেটা একটু চাপ পড়তেই একটা ঘর ঘর শব্দ, অনেকটা জোরে হচ্ছে সেই শব্দ, তার সাথে জলের শব্দ। হঠাৎই দেখা গেল একটা পাক খাওয়া ঘূর্ণির মতো কুয়োর সমস্ত জল আস্তে আস্তে নিচে নেমে যাচ্ছে। তিমির বাবু এই সময় বলেন, খোঁজ বোধহয় ঠিক দিকেই আমরা যাচ্ছি। ওই যে কুয়োর ভেতরে যাওয়ার জন্য ইটগুলো বের করা আছে, ওগুলোই মনে হয় নিচে যাওয়ার সিঁড়ি। আমারও তাই ধারণা। তোকে বড় দড়ি আনতে বলেছিলাম, ওটা একবার বের করতো। তার কথায় তিমির বাবু তার ব্যাগ থেকে একটা মোটা শক্ত দড়ি বের করে বলল, একজনকে তো এখানে দাঁড়াতে হবে, আমি দাঁড়াচ্ছি তাহলে, তোরা দুজন যা। শীর্ষ আর রন্তু হাস্যসূচক মাথা নাড়িয়ে দড়িটাকে একটা গাছের সাথে ভালো করে বেঁধে সেটাকে শক্ত করে ধরে দুজন মিলে ইঁটগুলোর উপর পা দিয়ে ধীরে ধীরে নামতে শুরু করলো কুয়োর ভেতর। প্রথমে রন্তু, তারপর শীর্ষ। শীর্ষর এক হাতে একটা লাইট, নিচে একটু যেতেই শুরু হলো অন্ধকার, তার সাথে টপ টপ করে জল পড়ার শব্দ। চারিদিকটা ভিজে স্যাঁতস্যাঁতে পরিবেশ। প্রায় অনেকক্ষণ ধরে নিচে নামার পরই একটা ইটের মাঝে পা দিয়ে হঠাৎ রন্তু চেঁচিয়ে উঠল, সাপ সাপ শীর্ষদা, সাপ। শীর্ষ একবার মুখ বাড়িয়ে দেখে নিয়ে বলল, একদম নড়বি না, চুপ চুপ চুপ। সত্যি একটা সাপ ইটের ফাঁকের মধ্যে জড়িয়ে বসেছিল। রন্তুর থেকে তার দূরত্ব প্রায় 3 ইঞ্চি মতো। খানিক বাদে সাপটা নিজের ফনাটা একবার তুলে দুবার চেরা জিভটা বার করে সেখান থেকে সরে গেল। এদিকে রন্তুর প্রায় দম বন্ধ হয়ে যাওয়ার জোগাড়। শীর্ষ সাপটার দিকে একবার আলো ফেলতেই দেখা গেল যেদিকে সাপটা চলে গেল ওদিকেই মুদ্রার মতো আগের সেই ছাপটা। শীর্ষ সেদিকে নির্দেশ দিয়ে বলল, ওই যে রন্তু, ওখানে যেতে হবে। আরো কিছুটা নেমে রন্তু আর শীর্ষ দুজনেই দড়ি ধরে সেখানে পৌঁছালো। একবার ভালো করে আলো ফেলতেই খানিকটা আবছা ভাবে বোঝা গেল চিহ্নটা। গোল মতো একটা কিছুর দুপাশে বসে আছে হরিণের মতো কোনো একটা জন্তু। তাদের মাথায় একটা শিং, তাদের নিচেই কিছু একটা লেখা, কি ভাষা বোঝা গেল না। শীর্ষর কথাতেই রন্তু সেটার উপর একবার চাপ দিল। চাপ দিতে চিহ্নটা সশব্দে দেওয়ালের ভিতর একটু ঢুকে গেল। সাথে সাথে লোহার সাথে কিছু ঘষা লাগার মতো শব্দ হলো। সাথে সাথেই ঘর ঘর করে কোথাও থেকে যেন ইট খসে পড়ল। শীর্ষ নিচের দিকে আলো ফেলতেই দেখা গেল একদম নিচে একটা যেন দরজার মতো কিছু।
সেদিকে দেখিয়ে শীর্ষ যাওয়ার নির্দেশ দিল। এবার দড়ি শেষ। খুব কষ্টে খানিকটা নেমে এক লাফ দিয়ে রন্তু পড়ল নিচের মেঝেতে। তার পরপরই শীর্ষ নিচে পড়তেই ধাতব কিছুতে পড়ার মতো আওয়াজ হলো। শীর্ষ পা দিয়ে কয়েকবার ঘা মেরে বলল, নিচে কিন্তু লোহা, মনে হয় এর নিচেই কুয়োর জল আছে। যতদূর মনে হয় এই ভাবনা সমস্তটাই তোদের বংশের ওই পূর্বপুরুষের, আর তোদের বাড়িটার স্যারের ছিল। নিচে নেমে দরজাতে আলো ফেলতেই একটা জিনিস চোখে পড়ল তাদের। দরজার মাথায় লোহার উপর খোদাই করে লেখা কয়েকটা লাইন, স্রেফ বাংলা ভাষা। রন্তু পড়ল, সরোজে সরস্বতী, ঋষভে বসতু বাগবাগিনী, গান্ধারে গৌরবর্ণা বসতু চ, মধ্যমে বসতু হংসেশ্বরী, পঞ্চমে বসতু ভরতী চৈব, ধৈবতে আদি মাতৃকা, নিষাদে সুরবর্ষিণী বসুত, দর্শনে চ মনোহরা। পড়ার পরই রন্তু জিজ্ঞেস করলো, মানেটা কি কিছু বুঝতে পারছো? যেটুকু আবছা বুঝছি মনে হচ্ছে আবার সুরের খেলা, কোনো স্বরে কোনো দেবীর আহ্বান, সেটাই মনে হচ্ছে বোঝানো হয়েছে। আমারও তাই মনে হচ্ছে। শ্লোকটা পড়েই তারা দুজনেই দরজার ভিতর দিয়ে প্রবেশ করলো। ভেতরে একেবারে নিশ্ছিদ্র অন্ধকার। শীর্ষর টর্চের আলো যেন অন্ধকারে হারিয়ে যাচ্ছে। দরজার ভেতরে কোথাও জল পড়ার শব্দ নেই। খানিকটা আন্দাজ করেই ওরা দুজনে এগোচ্ছিল। কিছুটা এগোনোর পর রন্তুর পা কিছু একটা শক্ত জিনিসের উপর লেগে হড়কে গেল। সে একেবারে মুখ থুবড়ে সামনে পড়ে গেল। আরে আস্তে দাঁড়া, আমার ব্যাগে একটা জিনিস আছে। বলেই সে নিজের ব্যাগ থেকে একটা লাঠির মতো কিছু বের করলো, তার সাথেই একটা গ্যাস লাইটার। সেটা এবার জ্বালিয়ে লাঠির মাথায় আগুন ধরিয়ে শীর্ষ বলল, এই জিনিসটাই তিমিরকে বানিয়ে আনতে বলেছিলাম। রন্তু লাঠিটা হাতে নিয়ে ভালো করে দেখল। সেটার মাথায় অনেক মোটা করে কাপড়ের মণ্ড পাকানো রয়েছে, আর সেখানে আগুন লাগানো হয়েছে। এতক্ষণে সেটা বেশ ভালো করে জ্বলতে শুরু করেছে। রন্তু একবার হেসে উঠে বলে, মশাল। মশালটা ভালো করে জ্বলতেই আগের থেকে খানিকটা ভালোভাবে সমস্তটা চোখে পড়ছে। রন্তু মশালটা একবার পেছনে ঘোরাতেই দেখা গেল সে যেটাতে হোঁচট খেয়ে পড়ে গিয়েছিল সেটা একটা কঙ্কালের মাথা। দেখেই সে চেঁচিয়ে উঠল, শীর্ষদা! শীর্ষ তার হাত থেকে মশালটা নিয়ে সামনের দিকে বাড়িয়ে দিয়ে বলল, রন্তু, এটা দেখ। সামনে চাইতেই রন্তু অবাক। দেখা গেল 7টি অদ্ভুত দর্শনা পাথরের নারী মূর্তি। 7 জনের সাজ 7 রকম। সব মূর্তিগুলোরই 4টে করে হাত। প্রথম 2 হাত সামনের দিকে বাড়ানো, আর বাকি হাতগুলো পিছনে। সেই হাতগুলোর কোনোটায় বীণা রয়েছে, কোনোটায় কলম। কারোর 2 হাতে 2টো পাথরের পদ্ম, কারোর হাতের উপরে হাঁস। মূর্তিগুলোর নিখুঁত ভাব শীর্ষকে আকৃষ্ট করে। সেগুলোর সামনের হাতের উপর আলো ফেলতেই দেখা গেল তাদের 2 হাত সামনে পাতা। ওই অনেকটা কিছু যেন চাইছে সেই রকম। এবং সেই হাতের উপর বেশ বড় রকম একটা গর্ত। সবগুলোর ক্ষেত্রেই একই রকম। শীর্ষ হাতের গর্তগুলো ভালো করে পরীক্ষা করে বলে, রন্তু, ব্যাগ থেকে তুলিগুলো বের কর। কথা মতো কাজ হলো। রন্তু তুলিগুলো তাকে দিল। এই সময় শীর্ষ সেগুলোকে ভালো করে দেখে তুলিগুলোর পেছনে লাগানো রত্নগুলোর উপর সামান্য টান দিতেই সেগুলো খুলে গেল। ভেঙে গেল নাকি? না না, এই মূর্তিগুলোর হাতের খাঁজগুলো দেখ, একদম এই রত্নগুলোর পেছন দিকের খাঁজের মতো। আসলে এগুলো চাবি আর তুলিগুলোর ওপর আলগা করে বসানো ছিল, আমি আগেই দেখেছি। সব রত্নগুলো খুলে ফেলার পর শীর্ষ আবার বলে, একবার ভালো করে লক্ষ্য কর, তুলি 7টা, আবার সুরো 7টা। দরজার লেখাটা অনুযায়ী 7 অধিষ্ঠান সরস্বতী,
রেতে বাগবাদিনী, গায়ে বসেন গৌরবর্ণা, মায়ে হংসেশ্বরী, পাতে ভারতী, ধাতে আদিমাতৃকা, নিতে বসেন সুরবর্ষিণী। ঠিক ঠিক ঠিক, সব বসলেই দর্শনে মানো ভরা, বুঝলি? আরে বাহ, মানে এই মূর্তিগুলো এক একজন দেবী। এবার এদের হাতে ঠিক ঠিক রত্ন বসাতে পারলেই গুপ্তধন। মনে তো তাই হচ্ছে, কিন্তু কোন সুরে কোন রত্ন কি করে বুঝবো? শীর্ষ খানিক ভেবে পাথরগুলো ভালো করে দেখে উত্তর দেয়, আমাদের কাছে যে যে রত্নগুলো আছে সেগুলো দেখ। টোপাজ, রুবি, গোমেদ, মুক্তা, পান্না, নীলা আর ক্যাটসি বা বাংলায় বৈদুর্য মণি। যেটা বুঝতে পারছি, রেতে বসবে রুবি, গাতে গোমেদ, মায়ে মুক্ত, পাতে পান্না আর নিতে নীলা। আর বাকি দুটো জানি না, এইগুলোর সাথেই সুরের মিল পেলাম, বাকিগুলোর সাথে সেরকমটা নেই। চল আগে এইগুলো তো বসাই। তার কথা মতো দ্বিতীয় মূর্তিটার হাতের খাঁজে বসানো হলো টকটকে লাল রুবি। সেটা বসাতেই খুঁট করে শব্দ দুবার, সাথে সাথে মূর্তিটির হাত খানিকটা নিচে নেমে গেল। আচমকাই তাদের পায়ের নিচের মাটিটা যেন কাঁপতে শুরু করল। পরক্ষণে খুব ভারী একটা ক্যাচ শব্দ, কোথাও কোনো দরজা খুলল। শীর্ষ হাতের মশালখানা একটু উঁচিয়ে ধরতেই রন্তু আনন্দে চেঁচিয়ে উঠল, শীর্ষদা, ওই যে! তার নির্দেশিত দিকে দেখতেই দেখা গেল একটা দরজার সামনে বেশ বড় মাপের লম্বা মাটির পাথর। সেটাতে আলো পড়তে ঝকঝক করে সোনালি ঝিলিক দিয়ে উঠল তার ভেতরের জিনিসগুলো। শীর্ষর মুখে চওড়া হাসি। অবশেষে! এভাবেই একটা একটা করে রত্ন বসাতে একটা একটা করে দরজা খুলে 5 ঘড়া সোনা বেরিয়ে এলো। রন্তু এই সময় বলে, তাহলে বাকি দুটো যে ফাঁকা থাকলো, ওই দুটোতে তো এই দুটো রত্ন বসালে ওই যে, আমার মনে হয় ওই দরজাটা খুলে যেতে পারে। শীর্ষ উত্তরে কিছু বলে না, তার চোখ যায় মাটিতে পড়ে থাকা কঙ্কালটার উপর। শীর্ষ সেদিকে গিয়ে কঙ্কালটাকে একবার দেখতে শুরু করে। সেটার গলাতে কিছু একটা এফুর ওফর হয়ে ঢুকে আছে। শীর্ষ এই সময় বাইরের দেখা সেই শ্লোকটা আবার মনে করতে থাকে, গান্ধারে গৌরবর্ণা বসতু বসতু। হঠাৎই কিছু একটা খেলে যায় তার মাথায়। সে যেন কিছু একটা বুঝতে পারে। তৎক্ষণাৎ পেছনে ফিরতে দেখা যায় রন্তু বৈদুর্য মণিটা শেষ মূর্তিটায় বসাতে যাচ্ছে। শীর্ষ চিৎকার করে ওঠে, রন্তু না! রন্তুর হাত থেমে যায়। অবাক হয়ে সে জিজ্ঞেস করে, কি হলো? সরস্বতী ঠিকভাবে না জানলে তো লক্ষ্মী লাভ হবে না। শ্লোকটা ভালো করে মনে কর, সবকটি সুরেই বসতু কথাটা আছে। বসতু মানে বসছে, যেমন গান্ধারে গৌরবর্ণা বসতু, মধ্যমে বসতু হংসেশ্বরী। শুধুমাত্র সা আর ধা বাদ দিয়ে ভালো করে খেয়াল কর, অর্থাৎ ওই দুটো মূর্তিতে কোনো রত্ন বসবে না। আমার ধারণা এই কারণেই রত্নগুলোর সাথে সুরের নামেরও মিল নেই। এটাই ধাঁধা রন্তু। তুই যদি ওই রত্ন দুটো বসিয়ে দিতিস, তাহলে এই কঙ্কালটার মতো আমাদেরও স্বর্গবাস হয়ে যেত। গুপ্তধন এতটাই আছে। ওই দুটো দরজা আসলে ভাঁওতা, যাতে কেউ যদি ধাঁধার মানে ঠিকভাবে বুঝতেও পারে, তাহলেও লোভে পড়ে ওই দুটো দরজা খোলার চেষ্টা করবেই। আর সেটা করলেই ব্যাস, পঞ্চত্ব প্রাপ্তি। ওই যে কঙ্কালটার মতো। এখন চল। রন্তু তার ভুল বুঝতে পেরে বলে, এটা তো ভেবে দেখিনি। মূর্তিগুলো পেরিয়ে এবার তারা পৌঁছে গেল ঘোড়াগুলোর কাছে। 5 ঘোড়া সোনার মুদ্রা, যেন সোনা উপচে পড়ছে। সত্যিই যেন হাতে পেয়ে সুন্দর ধন্ধায় প্রাণ মন। সেগুলোকে হাতে নেড়ে ছেড়ে শীর্ষ বলে,
নসরতের আমানত অবশেষে পাওয়া গেল তাহলে, কি বলিস? উত্তরে রন্তু মুদ্রাগুলো হাতে নিয়ে দেখতে দেখতে বড় করে হেসে মাথা নাড়িয়ে বলল, হ্যাঁ, অনেক ঘাম ঝরানোর পর। এই কারণেই স্যার লিখেছিলেন, অবশেষে বুদ্ধি যার ঐশ্বর্য তার। উত্তরে রন্তু মাথা নাড়ায়। দুদিন পর একটা সুন্দর সকাল, নির্মল স্বচ্ছ আকাশ, পরিশ্রুত বাতাস, তার সাথে পাখিদের কলরব। এইরকম একটা সকালেই শীর্ষ পাশে একটা ধোয়া ওঠা চায়ের কাপ নিয়ে নিজের ল্যাপটপটায় কিছু একটা করে যাচ্ছিল। হঠাৎই দরজায় টোকা। বল্লভদা রান্নাঘর থেকে উঠে গিয়ে দরজা খুলল। রন্তু এসেছে। ভেতরে আসতেই শীর্ষ একটা চেয়ার দেখিয়ে বলল, বস, কি ব্যাপার এখন? কাল তো তুমি ফিরে যাচ্ছ, তাই ভাবলাম একবার দেখা করে আসি। শীর্ষ ল্যাপটপ থেকে চোখ না ফিরিয়ে শুধু একটা গম্ভীরভাবে শব্দ করল। রন্তু আবার বলল, একবার ভেবে দেখলে হতো না? আমি আর মেঘচাঁদি ছাড়া আর তো কেউ নেই, তুমিও চলে যাবে। কি বলবি স্পষ্ট করে বল, কি ভাববো? রন্তু ভয়ে ভয়ে বলে, এখানেই থেকে যাও না শীর্ষদা। শীর্ষ এবার না চাপতে পেরে হেসেই ফেলে। খানিক বাদে হাসি থামিয়ে ল্যাপটপে কিছু একটা বের করে সেটা রন্তুর সামনে নামিয়ে বলে, পড়। রন্তু স্ক্রিনের উপর ভেসে থাকা লেখাগুলো পড়ে প্রায় নিচেই ওঠে। ট্রান্সফার লেটার। তো তোমার ট্রান্সফার হয়েছে এখানে? শীর্ষ তাকে থামিয়ে বলে, অনেক কাঠখড় পোড়ানো হয়েছে রে, সেই কারণেই তো এখানে আসতে এতটা দেরি হয়ে গিয়েছিল। তার মানে তুমি তখন ট্রান্সফার হয়েই এখানে এসেছিলে, তাই তো? শীর্ষ একবার শব্দে মাথা নাড়ায়। বিছানায় আড়মোড়া ভাঙতে ভাঙতে বলে, অনেক দিনই তো হলো, এবার নিজের জায়গায় ফিরে আসতে চাই। আশা করছি এখানেও পসার জমাতে অসুবিধা হবে না। অ্যাডভেঞ্চার তো এখানেও পাবো, কি বলিস? হ্যাঁ, এতক্ষণ ধরে শুনছিলেন নসরতের শাহী আমানত রহস্য অন্তিম পর্ব। গল্প পাঠে অভিক সাহা, অন্যান্য চরিত্রে প্রত্যয়, বুবাই, অভিক, সৌরভ রায়, খুশি, নীল, কৌশিক, বর্ণালী, শুভঙ্কর, শ্রীরূপ এবং পূজা। শব্দগ্রহণ ও আবহ সঙ্গীতে সঞ্চারী রক্ষিত ও সৌরভ রায়। পোস্টার ডিজাইন শ্রাবর্ণ। পরিচালনা টিম কিংবদন্তি। কেমন লাগলো আপনাদের আজকের নিবেদন? অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে আবার একটি নতুন গল্পের সাথে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বিদায়।